এই চুক্তি তো বাতিল করতেই হবে। এই চুক্তির সাথে যারা যুক্ত তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে। ঔপনিবেশিক ব্যবস্থার আরো ভয়ঙ্কর একটা চেহারা আমরা এটার মধ্যে দেখতে পাচ্ছি। কোনোভাবে এটা মনে করার প্রয়োজন নেই তারা কেউ না বুঝে এই চুক্তিগুলো করেছেন। তাদের বিচারের মুখোমুখি করাটা খুব জরুরি। যে সমস্ত ব্যক্তি এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন, যারা বাংলাদেশের শত্রু রীতিমতো, যারা দেশটাকে বিক্রি করে দিয়েছেন রীতিমতো এই চুক্তির মাধ্যমে। এক সময় তো উপনিবেশ বলে আমরা একটা জিনিস জানতাম। উপনিবেশেরও এর চাইতে বেশি স্বাধীনতা থাকে। যে বাণিজ্য চুক্তি করেছে যুক্তরাষ্ট্র, মানে বাংলাদেশের লোকজন যে চুক্তিটা করেছে, এটা যে পরিস্থিতিতে বাংলাদেশকে নিয়ে যাচ্ছে, এইটা উপনিবেশ, একটা ঔপনিবেশিক ব্যবস্থার মধ্যে উপনিবেশের যতটা অটোনমি থাকে সেই অটোনমিও থাকবে না এটার মধ্যে। এইরকম একটা এটাকে দাসত্বের চুক্তি এই সমস্ত শব্দগুলো আমার কাছে মানে অসম্পূর্ণ মনে হচ্ছে, মানে যথেষ্ট মনে হচ্ছে না। যে এইরকম একটা বিশ্বে যখন জাতিসংঘ বলে একটা জিনিস আছে, WTO বলে একটা প্রতিষ্ঠান আছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, মুক্তবাজার অর্থনীতি বলে একটা কনসেপ্ট আছে, এবং অর্থনীতির কিছু নিয়ম কানুন আছে, সমস্ত কিছুকে সম্পূর্ণ জলাঞ্জলি দিয়ে ঔপনিবেশিক ব্যবস্থার আরো ভয়ঙ্কর একটা চেহারা আমরা এটার মধ্যে দেখতে পাচ্ছি। বেশি দামে জিনিস কিনতে হবে, তার জিনিস আনতে হবে বাজারে। আমাদের দেশের যত প্রতিষ্ঠান আছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে সমস্ত ধরনের প্রতিষ্ঠান, কোনো প্রতিষ্ঠানের কোনো কার্যকারিতা থাকবে না। আমাদের এখানে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা থাকবে না। আমাদের অস্ত্রের বাজারে পরিণত করতে হবে, তাদের অস্ত্র ব্যবসায়ীদের সন্তুষ্ট করতে হবে, এবং তারা পৃথিবীতে যত জায়গায় যুদ্ধ করবে, যত জায়গায় আগ্রাসন চালাবে, যত জায়গায় ঔপনিবেশিক বিভিন্ন ধরনের তৎপরতা চালাবে, সেটার প্রতি তাদের সমর্থন দিতে হবে, এবং সেটার বিরোধিতা যারা করবে তাদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখতে পারবো না। এইরকম একটা হাত পা বাঁধা সম্পূর্ণ বন্দি দশার মধ্যে বাংলাদেশকে ফেলে দিল যারা অন্তর্বর্তী সরকার, তাদেরকে তো গণশত্রু বলতে হবে আমাদের। এরা হচ্ছে গণশত্রু, গণশত্রু হিসেবে তাদেরকে বিচার করতে হবে। এই সংসদ নির্বাচনের পরে যে জাতীয় সংসদ, সেই জাতীয় সংসদে যে দলগুলো নির্বাচিত হয়েছে তাদেরকে স্পষ্ট করতে হবে যে তারা এই চুক্তির সাথে ছিল না। তারা যে চুক্তি নিয়ে প্রতিবাদ করে নাই সেটা তারা অন্যায় করেছে, এবং তারা যদি নিজেদের আত্মসম্মান বোধ কিংবা বাংলাদেশ যে একটা রাষ্ট্র, স্বাধীন সার্বভৌম, এইটা যদি তারা মনে করে, তাহলে তাদের এই চুক্তি বাতিল করার পথ অনুসন্ধান করতে হবে। সংসদে এটা নিয়ে আলোচনা করতে হবে, শুধুমাত্র বাতিল করার জন্য না। এই চুক্তি তো বাতিল করতেই হবে। এই চুক্তির সাথে যারা যুক্ত তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে। যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উদ্ভূত পণ্য আমদানির উপর কোটা আরোপ করতে পারবে না বাংলাদেশ। শুধুমাত্র মার্কিন পণ্যের 4.4% পণ্যের উপরে শুল্ক বজায় রাখতে পারবে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে উদ্ভূত সকল পণ্যের উপর তার সমস্ত সর্বাধিক পছন্দের দেশ এবং অন্যান্য প্রযোজ্য পারস্পরিক শুল্ক হার বজায় রাখার কর্তৃত্ব ধরে রাখে। তার মানে আমি বোঝাতে চাইছি যে আপনি যদি শুল্ক আরোপ করার এখতিয়ারটাই হারিয়ে ফেলেন একটা চুক্তির মাধ্যমে, তাহলে আপনার লিগাল যে সুপ্রিমেসির যে প্রশ্নটা, একটা রাষ্ট্রটা কি? রাষ্ট্র ধারণা হচ্ছে রাষ্ট্র জনগণের ইচ্ছায় সবচাইতে বল প্রয়োগকারী একটি প্রতিষ্ঠানের নাম হচ্ছে রাষ্ট্র, যে হচ্ছে স্বীকৃতভাবে বল প্রয়োগ করার তার এখতিয়ার থাকবে। তার মানে কন্ট্রোল, নিয়ন্ত্রণ ব্যাপারটা হচ্ছে তার ইনহেরেন্ট ক্যারেক্টারিস্টিক্স। তাহলে তার কাছ থেকে আপনি অঙ্গীকার করে কেড়ে নিচ্ছেন যে তুমি কিন্তু আমাদের কোনো পণ্যের উপর 4.4% শুধু পণ্য, এর বাইরে কোনো পণ্যের উপরে কোনো রকমের শুল্ক আরোপ করতে পারবে না। তাহলে ওই যে অসম আমাদের যে ক্ষুদ্র উদ্যোক্তারা চ্যালেঞ্জের মধ্যে পড়বেন, ওই অ্যাসপেক্টগুলো, ইকোনমিক অ্যাসপেক্ট, ব্যবসায়িক অ্যাসপেক্টগুলো ওনারা বলেছেন, আমি সেটাই যাচ্ছি না, আমি আইনের জায়গায় আসছি। তাহলে আমার আইন প্রয়োগ করার ক্ষেত্রে রাষ্ট্রের যে সুপ্রিমেসিটা থাকে, সেই সুপ্রিমেসির জায়গাটা কিন্তু খর্ব হয়ে গেল। এইটা একটা রাষ্ট্র সারেন্ডার করতে পারে কিনা? তাইলে আপনার রাষ্ট্র হিসেবে এটা কি থাকে কোথায়? আপনি আর করেন কি? রাষ্ট্র আসলে বাইরে করে কি? তার যদি এই নিয়ন্ত্রণের ক্ষমতাটুকুই যদি না থাকে, সে যদি সারেন্ডার করে একটি চুক্তির মাধ্যমে, তার নিজের আইডেন্টিটি নিয়ে আসলে ক্রাইসিস তৈরি হওয়ার মতো ব্যবস্থা হবে। আমদানি, লাইসেন্সিং এবং প্রযুক্তিগত মান, সেখানে বলছে বাংলাদেশের নিয়ন্ত্রক সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করছে এবং ভোক্তা ও জনকল্যাণের সুরক্ষার জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য, নিরাপত্তা ও গুণমানের মান প্রয়োগ করার যে রাষ্ট্রকে যে আইনগত ক্ষমতা দেওয়া হয়েছে সেটাকেও দুর্বল করে দিচ্ছে। অর্থাৎ জিএমও
প্রোডাক্ট নিয়ে মাহা বলেছেন পরিষ্কারভাবে যে জিওমো প্রোডাক্ট যখন ঢুকবে আমাদের এখানে তো জিওমো প্রোডাক্ট অ্যালাউ না। এখন ধরেন আমাদের একটা মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান আছে বিএসটিআই, একটা প্রোডাক্ট ঢুকতে গেলে একটা বিদেশি ওষুধও যদি ঢোকে, সেটা যদি একটা মাল্টিভাইটামিনও হয়, সেটা যদি বাংলাদেশের বাজারে আসতে হয়, বাংলাদেশের ওষুধ নিয়ন্ত্রণের জন্য যে আইন আছে তাতে পরিষ্কার করে বলা আছে যে আপনার বিএসটিআই কর্তৃক পরীক্ষিত হতে হবে। সেখানে বিএসটিআই তার পরীক্ষা করার পর একটা স্টিকার লাগিয়ে বলবে যে বিএসটিআই কর্তৃক পরীক্ষিত। তার মানে কি আপনার আমার স্বাস্থ্যের জন্য সেটা ঠিক আছে, সেইটা কনজিউমেবল। তাহলে এখন এই ওষুধ দিয়ে বোঝাচ্ছে এই জন্য ওষুধ শিল্প সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে পোলট্রি এবং অন্যান্য খাতগুলো। কৃষি এবং পোলট্রির পরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের ওষুধ শিল্প। ডেইলি স্টারের একটা নিউজ বলছে যে 2024-25 সনে আমরা 166টি দেশে $213 মিলিয়ন ওষুধ শুধু রপ্তানি করেছে। এই ওষুধ রপ্তানি তো বন্ধ হয়ে যাবে। আপনি তো আমেরিকার অপছন্দের দেশে আর ওষুধ রপ্তানি করতে পারবেন না। তেল আনতে চুক্তি হওয়ার আগে আপনি অনুমতি চাওয়া শুরু করেছেন। ওষুধ রপ্তানিগুলোর কি হবে? 166টা দেশের মধ্যে তো দেখবেন যে 100টার উপরে হয়তো দেশের সাথে তার সম্পর্ক ভালো না। তা আমাদের এই ওষুধ শিল্প তো বসে যাবে রীতিমতো। তা আমার ওষুধ শিল্পগুলোকে আমরা যেটা ব্যক্তিগত পর্যায়ে ব্যক্তিগত উদ্যোগে বাংলাদেশে এরকম একটা পরিস্থিতিতে দাঁড়ালো যে 2024-25 অর্থ বছরে $213 মিলিয়ন আমরা ওষুধ রপ্তানি করেছি, সেই খাতটাকে আমরা এই চুক্তির মাধ্যমে স্রেফ ধ্বংস করে দেবো। আমার এখানে নিয়ন্ত্রণের যে জায়গাটা, যে অসম নিয়ন্ত্রণ, যে তারা তাদের মতো করে আমাদের উপরে নিয়ন্ত্রণ করতে পারবে, আমাদের কোনো কিছুই করার সুযোগ নেই, তারা যা বলবে সেটাই শুধু জি হুজুর। এই ধরনের চুক্তি যারা করে তাদের আসলে কোনোভাবে এটা মনে করার প্রয়োজন নেই তারা কেউ না বুঝে এই চুক্তিগুলো করেছেন। তাদের বিচারের মুখোমুখি করাটা খুব জরুরি। যে সমস্ত ব্যক্তি এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন, যারা বাংলাদেশের শত্রু রীতিমতো, যারা দেশটাকে বিক্রি করে দিয়েছেন রীতিমতো এই চুক্তির মাধ্যমে।